সকলে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ স্যার। হুম। তো আজ ক্লাস শুরু করার আগে আমরা মঙ্গলাচরণ করব। ওম বন্দে গুরুম শিবম সাম্বম দক্ষিণামূর্তিমভ্যয়ম यद्वन्दनेन मन्दोऽपि विन्देत् गुरुसमानताम्। ॐ वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। তাহলে আগের দিন আমরা বহুব্রী সমাস প্রকরণ শেষ করেছিলাম। আজ যে আমরা 4 প্রকার সমাসের ভেদ বলেছিলাম, অব্যয়ীভাব, এখানে আমরা 5 প্রকার পড়েছিলাম। কেবল সমাস, অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি আর দ্বন্দ্ব। যদি কেবল সমাসকে না ধরি, কেবল সমাস কেন বলা হয়? যেহেতু তার কোনো বিশেষ নাম নেই, এই জন্য কেবল সমাস বলা হয়। সেটাকে যদি না ধরি তাহলে বিশেষ সংজ্ঞাযুক্ত সমাস হচ্ছে 4টা: অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি আর দ্বন্দ্ব। তৎপুরুষের মধ্যেই হচ্ছে একটি ভেদ, তৎপুরুষেরই অবান্তর দুটি ভেদ আছে, একটা দিগু আর একটা হচ্ছে কর্মধারয়। ঠিক আছে, সেগুলো আলাদা কোনো ভেদ নয়, তৎপুরুষেরই ভেদ। এই জন্য চার চার প্রকারের সমাস বলা হয়। আর আমরা 3 প্রকার সমাস দেখেছি। আজ হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস শুরু হবে। দ্বন্দ্ব সমাসের জন্য আমরা দেখলাম যেমন অনেক বহুব্রীহিতে যেমন 5টা সূত্র আছে, আমি বলেছিলাম। তৎপুরুষে অনেক সৎপুরুষ সমাস সংজ্ঞা বিধায়ক সূত্র আছে, অব্যয়ীভাবতেও আছে। কিন্তু দ্বন্দ্বের ক্ষেত্রে একটি শুধুমাত্র সমাস বিধায়ক সূত্র, সেটি হলো চার্থে দ্বন্দ্ব। চার্থে দ্বন্দ্ব এই সূত্রে দুটি পদ আছে, একটি হচ্ছে চার্থে আর একটি হচ্ছে দ্বন্দ্ব। চার্থে এখানে সপ্তমীর এক বচন আছে, চার্থে এখানে সপ্তমীর এক বচন আছে, আর দ্বন্দ্ব এখানে প্রথমার এক বচন আছে। চার্থে এটা হচ্ছে একটা সমস্ত পদ। সমস্ত পদ মানে যেগুলো সমাসবদ্ধ পদ হয় তাদেরকে আমরা সমস্ত পদ বলি। তাহলে চার্থে এখানে এটা সমস্ত পদ, অর্থাৎ এখানে সমাস আছে। কি সমাস আছে তাহলে? এখানে তৎপুরুষ সমাস হয়েছে। চস্য অর্থঃ ইতি চার্থঃ, মানে চয়ের অর্থ। চ বলতে চ, এটা হচ্ছে একটা নিপাত, একটা অব্যয়, তার যে অর্থ সেই তাকে বলছি আমরা চার্থে। ঠিক আছে, এখানেও প্রাক সমাসঃ বিভাষা এদের অধিকার আসছে। প্রাক সমাসঃ, প্রাক কটারত সমাসঃ এই সূত্র থেকে প্রাক আর সমাসঃ এই দুটি পদের অধিকার আসছে। বিভাষা এই অধিকার আছে। সুপ, শুভামন্ত্রিতে পরাঙ্গবৎ স্বরে একটা সূত্র আছে, সেখান থেকে সুপ অনুবৃত্তি হয়ে আসছে। অনেকম অন্য পদার্থ, এখান থেকে অনেকম এটাও অনুবৃত্তি হয়ে আসবে। তখন সূত্রের অর্থ হবে চার্থে বিদ্যমানম অনেকম সুবন্তম প্রাক বা সমাস সংজ্ঞম ভবতি সচ সমাসঃ দ্বন্দ্ব সংজ্ঞা ভবতি। অর্থাৎ চার্থে মানে চ যে নিপাত, তার যে অর্থ, সেই অর্থে বিদ্যমান যে অনেক সুবন্ত মানে একাধিক সুবন্ত, সেই একাধিক সুবন্তের পরস্পর সমাস সংজ্ঞা হবে, আর সেই সমাসকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। ঠিক আছে, এখন চয়ের কি কি অর্থ হয় আর কোন অর্থে বিদ্যমান হলে হবে, কিভাবে হবে, তো সেটা আমরা দেখব। এই জন্য চার্থ কি কি সেগুলো, সেই সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। চার্থ কি, তো এখানে একটা পংক্তি আছে, সমুচ্চয়ান্বাচয়েतर ইতরেতর যোগ সমাহারাः চার্থাः। সমুচ্চয়, অন্নবাচয়, ইতরেতর যোগ সমাহার। একসঙ্গে করা আছে সমুচ্চয়ান্বাচয়েতরেতর যোগ সমাহারাः চার্থাः। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে চার্থাः কে, তখন এটা লিখতে হবে সমুচ্চয়ান্বাচয়েতর ইতরেতর যোগ সমাহারাः চার্থাः। ঠিক আছে, কি কি চকারের কি কি অর্থ বলা হচ্ছে তাহলে? সমুচ্চয়, অন্বাচয়,
ইতরেতর যোগ আর সমাহার, এই চারটা হচ্ছে চার্থ। সেখানে সমুচ্চয় যে চার্থ, তার কি অর্থ? তার অর্থ বলা হচ্ছে সমুচ্চয় পরস্পর নিরপেক্ষস্য অনেকস্য একস্মিন অন্বয়ঃ। অর্থাৎ যে দুটি সুবন্ত পদ, তাদের পরস্পর নিজেদের মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই, অপেক্ষা নেই, ঠিক আছে? এইরকম দুটি পরস্পর নিরপেক্ষ যে পদ, সেই পরস্পর নিরপেক্ষ দুটি পদের বা তা ততোধিক পদের যখন একটা ক্রিয়ার সঙ্গে অন্বয় হয়, তখন আমরা সেখানে কি বুঝবো? যে সমুচ্চয় রূপ চার্থ সেখানে আছে, ঠিক আছে? সমুচ্চয় রূপ চার্থ সেখানে আছে। যেমন উদাহরণ কি? তো উদাহরণ বলা হচ্ছে ঈশ্বরম গুরুঞ্চ ভজস্ব, ঠিক আছে? ঈশ্বরম গুরুঞ্চ ভজস্ব। এখানে ঈশ্বর আর গুরু, এই দুটো শব্দ কিন্তু পরস্পর নিরপেক্ষ। মানে গুরু শব্দের সঙ্গে ঈশ্বর শব্দেরও কোনো প্রয়োজন নেই, গুরু শব্দেরও ঈশ্বর শব্দের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ঈশ্বর শব্দ এখানে স্বতন্ত্র, গুরু শব্দ স্বতন্ত্র। বস্তুত গুরু শব্দ স্বতন্ত্র নয়, গুরু শব্দের ঈশ্বর শব্দ সাপেক্ষত্ব আছে, কিন্তু ঈশ্বর শব্দের গুরু শব্দ সাপেক্ষত্ব নেই, ঠিক আছে? তাহলে পরস্পর নিরপেক্ষ হচ্ছে এখানে ঈশ্বর আর গুরু, তাদের কিন্তু ভজস্ব ভজন ক্রিয়াতে অন্বয় আছে দুজনেরই। ঈশ্বরকেও ভজন করতে বলছে, গুরুরেও ভজন করতে বলছে। এই জন্য পরস্পর নিরপেক্ষের নিরপেক্ষ যে দুটি অর্থ ঈশ্বর আর গুরু, তাদের একটা ক্রিয়াতে অন্বয় হয়েছে বলে এখানে যে চার্থ আছে সেই চার্থ হচ্ছে সমুচ্চয়। চ আছে, এই চয়ের অর্থ হচ্ছে সমুচ্চয়, ঠিক আছে? এই সমুচ্চয়ে সমাস হয় না। যেখানে সমুচ্চয় রূপ চার্থ থাকে সেখানে সমাস হয় না, তার জন্য এখানে সমাস হয়নি। ঈশ্বরম গুরুঞ্চ ভজস্ব এরকম আলাদাভাবেই প্রয়োগ হয়েছে। এরকম আমরা অনেক প্রয়োগ করি, যেমন কাষ্ঠম ঘৃতঞ্চ আনয়। এখানেও কাষ্ঠ আর ঘৃত দুটো আলাদা আলাদা। আলাদা আলাদা মানে তাদের পরস্পর অন্বয় বিবক্ষিত নয়, পরস্পর নিরপেক্ষ, তার জন্য তাদের আনয়ন ক্রিয়াতে অন্বয় হচ্ছে বলে কাষ্ঠম ঘৃতঞ্চ আনয়। এখানেও কিন্তু সমাস হবে না, ঠিক আছে? যদি আমার এই দুটির মধ্যে পরস্পর সাপেক্ষ বলার ইচ্ছা হয়, তাহলে কিন্তু সমাস হবে। হুম, তাহলে এখানে কিন্তু যদি আমাদের বলার ইচ্ছা হয়, পরস্পর সাপেক্ষ বলতে ইচ্ছা হয়, তাহলে কিন্তু এখানেও একটা চ দিতে হবে, তারপরে অন্বয় হবে, তখন সমাস হবে। তখন কাষ্ঠম চ ঘৃতঞ্চ এই জায়গাতে কিন্তু সমাস হবে। একটা চ আছে, তার মানে আমি এখানে দুটির মধ্যে পরস্পর সাপেক্ষত্ব নিরপেক্ষত্ব বলতে চাইছি, সাপেক্ষত্ব বলতে চাইছি না। আর নিজের বলার কাছেই অনেক কিছু, এই জন্য এখানে সমাস হচ্ছে না। যদি বলতে ইচ্ছা হয় তাহলে সমাস করব। এটা হচ্ছে সমুচ্চয়, ঠিক আছে? তারপরে কি আছে? সমুচ্চয় অন্নবাচয়। অন্নবাচয় কি? তো বলছে অন্যতরস্য আনুষঙ্গিকত্বেন অন্বয়ঃ, ঠিক আছে? যখন আমরা একটা কাজ করতে যাই, সেই কাজটা প্রধান, তার আনুষঙ্গিক ভাবে যখন অন্য একটা কিছু বলে, তখন আনুষঙ্গিক রূপে যার অন্বয় হয়, সেখানে যে চার্থ আছে সেটা হচ্ছে অন্নবাচয়। যেমন কোন শিষ্য ভিক্ষা সময়ে ভিক্ষা করতে যাচ্ছে, হুম, বিদ্যার্থী ভিক্ষা করার সময় তাকে গুরু বলছে যে রাস্তায় যদি দেখা হয় গরু গুলো পাওয়া যায়, গরু গোচারণ, গরু ছাড়া থাকে তো,
তো তাদেরকেও নিয়ে আসতে বলছে। ঠিক আছে, তাহলে তার প্রধান কাজ হচ্ছে ভিক্ষা করা, আনুষঙ্গিক রূপে গরুগুলোকেও নিয়ে আসতে বলছে। তো এখানে একটা মুখ্য কাজ আর একটা হচ্ছে গৌণ কাজ। সেরকম যদি অবস্থা থাকে সেখানেও সমাস হয় না, যেমন ভিক্ষাম আট গাঞ্জ আনয়। ঠিক আছে, ভিক্ষাম আট গাঞ্জ আনয় মানে ভিক্ষাচরণ করতে বলছে আর গরু নিয়ে আসতে বলছে। এখানে প্রধান হচ্ছে ভিক্ষাচরণ, তার সঙ্গে আনুষঙ্গিক ভাবে গবানয়ন ক্রিয়া বলা হচ্ছে, এই জন্য এখানে কিন্তু সমাস হবে না। এই জায়গাতেও কিন্তু সমাস হয় না। ঠিক আছে, ভিক্ষা মাটা গাঞ্চ আনয়, যেহেতু এখানে ভিক্ষা শব্দের আটো এই ক্রিয়ার সঙ্গে অন্বয় আছে, গাম গরু পর্বের আনয়ন ক্রিয়ার সঙ্গে অন্বয় আছে, এই জন্য এখানে সমাস হবে না। এই জায়গাতেও সমাস হবে না, পরস্পর যেহেতু আকাঙ্ক্ষা নেই, এই জায়গাতেও সমাস হবে না। ঠিক আছে, তাহলে অন্বাচয় এটা হলো। এরপরে আছে কি ইতরে তর যোগ, কি বলছে সেটা, মিলিতানাম অন্বয় ইতরে তর যোগ, যাদের একটা ক্রিয়াতে মিলিত হয়ে অন্বয় হয় তাদেরকে ইতরেতর যোগ বলা হয়। যেমন ধবশ্চ খদিরশ্চ ছিন্ধি, তাহলে ধব খদিরও ছিন্ধি। ধব একটা ফল বিশেষ, খদিরও একটা ফল বিশেষ বা কাষ্ঠ বিশেষ হবে, তাদেরকে ছেদন করতে বলছে। ধবশ্চ খদিরশ্চ ছিন্ধি, এখানে মিলিত হয়ে ছেদন ক্রিয়াতে দুজনের অন্বয় হচ্ছে, এই জন্য ধব খদিরও ছিন্ধি প্রয়োগ হচ্ছে। এখানে ইতরেতর যোগ এই জায়গাতে সমাস হয়। ঠিক তেমনি সমূহ সমাহার, সমূহ যেখানে বলতে ইচ্ছা করে, যেমন সংজ্ঞা আছে পরিভাষা আছে, সংজ্ঞা আর পরিভাষা সমূহ, সেখানেও সমাস হবে সংজ্ঞা পরিভাষম, সংজ্ঞা পরিভাষায় সমূহ, এই অর্থ। ঠিক আছে, এই দুই জায়গাতে সমাস হয়। এখন দুই জায়গাতে সমাস হয়, তার মধ্যে একটু পার্থক্য আছে, এই জন্যই দুটো আলাদা আলাদা ভাবে করা হয়েছে। যেখানে ইতরেতর যোগ হবে এটাও মিলিত অন্বয় হচ্ছে, সংজ্ঞা পরিভাষম এখানেও মিলিত অন্বয় হচ্ছে, কিন্তু একটু পার্থক্য আছে কি, এখানে অবয়বের ভেদ দেখাতে বক্তা ইষ্ট, বক্তার ইচ্ছা আছে। এইখানে অবয়বের ভেদ মানে দ্বন্দ্ব সমাসে যে সমাস পদগুলি আছে সেগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের অবয়ব, তাকে পৃথকভাবে দেখানোর ইচ্ছা হলে সেখানে বিভক্তি দ্বিবচন প্রভৃতি আসছে। যেখানে দেখার ইচ্ছা নেই সেটা হচ্ছে সমূহ সমাহার, সেখানে এক বচনই হয়। তো ইতরেতর যোগ হলে কি হবে, দ্বিবচন হবে, যেমন হয় বহু থাকলে বহু বচন হবে, কিন্তু সমূহ হলে কিন্তু এক বচনেই হবে। আর কি হবে, নপুংসক লিঙ্গে হবে। ঠিক আছে, এক বচন হবে আর নপুংসক লিঙ্গে হবে। এই জন্য সংজ্ঞা আছে পরিভাষা আছে, যদিও স্ত্রীলিঙ্গে ছিল পরিভাষা শব্দটা, তবুও পরিভাষম হয়ে গেল, নপুংসক লিঙ্গে হয়ে গেল। তো এই দুই অর্থে হচ্ছে ইতরেতর যোগ, আর সমাহার অর্থেই দ্বন্দ্ব সমাস হয়। ইতরেতর যোগে উদ্ভূত অবয়ব ভেদ প্রতীত হয়, উদ্ভূত অবয়ব ভেদ প্রতীত হয় না সমাহারে। সংজ্ঞা পরিভাষম ধব খদিরও ছিন্ধি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে চার্থে, এই চার্থে বিদ্যমান যে সুবন্ত তাদের সমাস হচ্ছে, যেমন এখানে ধবশ্চ ক্ষুদিরশ্চ। ঠিক আছে, এই সকল জায়গাতে সংজ্ঞাচ পরিভাষাচ এখানে সমাস হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এরপরে এখানে দ্বন্দ্ব সমাসে কিছু পূর্বপদ নিপাত সূত্র আছে। পূর্বপদ বলতে আমরা আগে দেখেছি পূর্বপদ নিপাত হয়, তো পূর্ব প্রয়োগ হয়। এখন দ্বন্দ্ব সময় পূর্ব প্রয়োগের নিয়ম আমরা কি জানি, যে সমাস বিধায়ক যে শাস্ত্র সেখানে যেটা প্রথমান্ত পদ তার দ্বারা যার জ্ঞান হচ্ছে তাকে আমরা উপসর্জন সংজ্ঞা বলি, তার পূর্ব প্রয়োগ হয়। এখন দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস বিধায়ক সূত্র কি আছে, চার্থে দ্বন্দ্ব। এখানে তাহলে এখানে প্রথমা কি আছে, কিছুই নেই, তাহলে অনুবৃত্তি হয়ে কি আসছে দেখতে হবে। অনুবৃত্তি হয়ে কি আসছে, অনেকম প্রথমান্তম, তাই তো, অনেকম সুবন্তম, এটা অনেকম সুবন্তম, এটা প্রথমান্ত আছে। তাহলে ধবশ্চ ক্ষদিরশ্চ এই বিগ্রহে সুবন্ত পদ দুটি, ধব এটাও সুবন্ত পদ, ক্ষদির এটাও সুবন্ত পদ, বা সংজ্ঞা ভাষা পরিভাষা যেখানে সংজ্ঞা সু এটাও সুবন্ত পদ, পরিভাষা সু এটাও সুবন্ত পদ, তাহলে দুটাই উপসর্জন সংজ্ঞা হচ্ছে, দুইয়েরই উপসর্জন সংজ্ঞা হচ্ছে। এই জন্য দুজনেরই পূর্ব নিপাত প্রাপ্ত আছে। কার করব,
এই বিষয়ে দ্বন্দ্ব সমাসে মুখ্য হচ্ছে পূর্ব নিপাত প্রকরণ, একটা প্রকরণ শুরু হচ্ছে। কোন শব্দের পূর্ব নিপাত করব সেই সব এখানে বলা হচ্ছে। তো তার জন্য প্রথমেই একটা সূত্র আছে, রাজদন্তাদিষু পরম। হ্যাঁ, এটা কোনো বিশেষ সূত্র নয়। রাজদন্তাদি গণে যে সকল শব্দের পাঠ আছে, ঠিক আছে, এই বৃত্তিতে লেখা আছে, রাজদন্তাদি হচ্ছে একটা গণ, যে গণে রাজদন্ত প্রভৃতি অনেক শব্দ পাঠ করা হয়েছে। ঠিক আছে, রাজদন্ত ইত্যাদি অনেক শব্দ পাঠ করা হয়েছে। যদি আমি দেখাতে চাই তাহলে দেখতে পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ। হুম, রাজদন্তাদি একটা গণ, এই গণে কিছু শব্দের পাঠ করা হয়েছে, যেমন এখানে দেওয়া আছে। রাজদন্তः অগ্রে বনম লিপ্তবাসিতম নগ্নমুষিতম সিক্ত সমৃষ্টম মৃষ্টলুঞ্চিতম ইত্যাদি অনেক শব্দের পাঠ করা হয়েছে। ঠিক আছে, তো এই শব্দগুলো যেমন পঠিত হয়েছে তাদেরকে ঠিক তেমনই সাধু বলে বুঝে নিতে হবে, যে এই শব্দটা এরকম ভাবেই সাধু। এখানে আমি যদি বলি সূত্রের দ্বারা অন্য কিছু প্রাপ্ত ছিল, তাহলে সেটা ধরা চলবে না। ঠিক আছে, যেমন রাজদন্ত, এখানে ষষ্ঠী সমাস হয়েছে, দন্তানাম রাজা এই বিগ্রহে ষষ্ঠী এই সূত্রের দ্বারা এখানে সমাস হয়ে রাজদন্ত হয়েছে। বস্তুত এখানে কি হওয়ার কথা? হুম, এই যে দন্তানাম রাজা এই বিগ্রহে এখানে রাজদন্ত হয়েছে, বস্তুত কি ষষ্ঠী সূত্রের দ্বারা সমাস হয়েছে। তাহলে কি হওয়ার কথা এখানে? কার উপসর্জন সংজ্ঞা হওয়ার কথা? হুম, সে দন্তা নাম। হুম, তার উপসর্জন সংজ্ঞা হওয়ার কথা, কিন্তু কি হয়েছে? রাজা, তাহলে তারই পূর্ব নিপাত হওয়ার কথা, কিন্তু কার পূর্ব নিপাত হয়েছে? রাজা। রাজা শব্দের পূর্ব নিপাত হয়েছে। তো এই জন্য বলা হচ্ছে এই গণে, রাজদন্তাদি গণে যে সকল শব্দগুলো পঠিত হয়েছে, তাতে যেমন ভাবে পঠিত হয়েছে তেমন ভাবেই সেগুলি সাধু। ঠিক আছে, এই একটা সূত্র আছে, রাজদন্তাদিষু পরম। এরপরে একটা সূত্র আছে, দ্বন্দ্বে ঘি। ঘি বলতে, ঘি হচ্ছে একটা সংজ্ঞা, একটা নাম। পাণিনীয় ব্যাকরণে ঘি হচ্ছে একটা নাম। কাকে ঘি নাম বলবো? তাহলে শেষোঘ্য সখী একটা সূত্র আছে, তার দ্বারা হ্রস্ব ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, হ্রস্ব উকারান্ত পুংলিঙ্গ শব্দকে ঘি সংজ্ঞক বলি। যেমন হরি শব্দ, ঠিক আছে, তাদেরকে কি বলবো? ঘি সংজ্ঞক বলবো। হ্রস্ব উকারান্ত আর হ্রস্ব ইকারান্ত শব্দকে আমরা কি বলবো? ঘি বলবো। ঠিক আছে, শেষোঘ্য সখী একটা সূত্র আছে। সখী ভিন্ন, সখী শব্দ ভিন্ন, হ্রস্ব ইকারান্ত ও হ্রস্ব উকারান্ত শব্দকে কি বলবো আমরা? ঘি সংজ্ঞা। হ্যাঁ, যাকে ঘি বলে বুঝবো, তার নাম হ্যাঁ, হচ্ছে, ঘি। সেই শব্দগুলিকে আমরা ঘি বলে বুঝবো। ঠিক আছে, যেমন বৃদ্ধি বললে আ ওই ঔকে বুঝি, ঠিক তেমনি ঘি বললে হ্রস্ব ইকারান্ত অথবা হ্রস্ব উকারান্ত শব্দকে বুঝবো, সখী শব্দকে বুঝবো না। ঠিক আছে, তো সেই দ্বন্দ্ব সমাসে যেটা ঘি সংযোগ শব্দ, তাকেই আমরা পূর্ব নিপাত করব, তারই পূর্ব নিপাত করব। যেমন হরিশ্চ হরশ্চ,
ঠিক আছে, হরিশ্চ হরশ্চ, এই বিগ্রহে হরি হর এই দুটি শব্দ পাচ্ছি। এখানে ঘি সংযোগ শব্দ কোনটি? হরি। হরি, তারই পূর্ব নিপাত হবে। হ্যাঁ, হরি হরৌ, হরি এরকম কিন্তু হবে না। ঠিক আছে, হুম। হরি হরৌ এরকমই হবে। হরি হরি শব্দেরই পূর্ব নিপাত হবে। এটা হচ্ছে দ্বন্দ্বে ঘি এই সূত্রের অর্থ। ঠিক তেমনি আরো একটা শব্দ আছে অজাদ্যদন্তম, যে শব্দটা অজাদি অথবা অজাদি আর অদন্ত, অজাদি আর অদন্ত, তাকেই আমরা তারই পূর্ব নিপাত করব। ঠিক আছে, যে শব্দটা অজাদি আর অদন্ত তারই পূর্ব নিপাত করা হবে। ঠিক আছে, যেমন ঈশ কৃষ্ণ, ঈশশ্চ কৃষ্ণশ্চ, এই বিগ্রহে ঈশ কৃষ্ণ এরকম থাকছে। এখন ঈশ শব্দের পূর্ব নিপাত হবে না কৃষ্ণ শব্দের পূর্ব নিপাত হবে? তো অজাদ্য দন্তম এই সূত্র কি বলছে, যে শব্দটা অজাদি আর অদন্ত হ্রস্ব অকারান্ত, যেমন ঈশ, এখানে ঈশ শব্দটা কি হ্রস্ব অকারান্ত আর অজাদি, এই জন্য তারই পূর্ব নিপাত হয়েছে ঈশ কৃষ্ণ। অশ্বশ্চ রথশ্চ ইন্দ্রশ্চ ইতি অশ্বরথেন্দ্রাহা, এখানে কিন্তু যে অশ্ব শব্দও অজাদি অদন্ত আছে, ইন্দ্র শব্দও অজাদি অদন্ত আছে, তাহলে কি করতে হবে, যে কোনো একটাকে পূর্ব নিপাত করতে পারি। একবার অশ্বরথেন্দ্রাহা অশ্ব শব্দের করেছি, একবার ইন্দ্রাশ্বরথাহা, যে কোনো একটাকে করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে অজাদ্য দন্তম। এরকমই আরেকটা সূত্র আছে অল্পাস্তরম, যে সূত্রটা অল্প অজ বিশিষ্ট হবে, অল্প অজ বিশিষ্ট হবে, তারই পূর্ব নিপাত করব। যেমন শিব কেশব, শিবশ্চ কেশবশ্চ, শিবশ্চ কেশবশ্চ, এখানে শিব শব্দ আছে, এটা অজাদি অদন্তও নয়, আর কেশব এটাও অজাদি অদন্ত নয়, ঘি সংযোগও নয়, তাহলে কার পূর্ব নিপাত করব? এই জন্য সূত্র হচ্ছে অল্পাস্তরম, দুটি শব্দের মধ্যে যেটি অল্প অজ বিশিষ্ট তারই পূর্ব নিপাত হবে। যেমন শিব কেশব, শিব শব্দে কম অজ আছে কেশব শব্দ থেকে, এই জন্য শিব শব্দেরই পূর্ব নিপাত হচ্ছে শিব কেশব। ঠিক আছে, শিব কেশব। এই ধরনের হচ্ছে পূর্ব নিপাত বিধায়ক সূত্র আছে কিছু, যেগুলো আমি বললাম। সব আমাদের পড়া হবে না। অজাদ্যদন্তম বলা হলো, অল্পাস্তরম। হ্যাঁ, ব্যাস। অল্পাস্তরম এই পর্যন্তই আছে। এখানে অনেক বার্তিক আছে, বার্তিক গুলো আমি আর আলোচনা করছি না। এখন দ্বন্দ্ব সমাসে আমরা দেখলাম কি পূর্ব নিপাত হচ্ছে, আর পূর্ব নিপাতের জন্য কিছু সূত্র দেখলাম। ঠিক তেমনি দ্বন্দ্ব সমাস দুই ধরনের হয়, একটা হচ্ছে কি ইতরেতর যোগ দ্বন্দ্ব, আর একটা হচ্ছে ইতরেতর যোগ দ্বন্দ্ব, আর একটা সমাহার দ্বন্দ্ব। হ্যাঁ, তো ইতরেতর যোগ দ্বন্দ্ব সমাহার দ্বন্দ্ব যে কোনো জায়গাতেই হতে পারে, কিন্তু বিশেষ কিছু কিছু স্থল আছে যেখানে শুধুমাত্র সমাহার দ্বন্দ্বই হবে। ঠিক আছে, তার জন্য অনেক সূত্র আছে। একটা উদাহরণ মাত্র আমি দেওয়ার জন্য এখানে উপস্থাপন করছি, যেমন দ্বন্দ্বশ্চ প্রাণী তুল্য সেনাঙ্গানাম। ঠিক আছে, দ্বন্দ্বশ্চ প্রাণী তুল্য সেনাঙ্গানাম সূত্রে দ্বন্দ্ব প্রথমান্ত চ অব্যয় প্রাণী তুল্য সেনাঙ্গানাম ষষ্ঠী বহুবচনান্ত। একবৎ এর অনুবৃত্তি আসছে এখানে। ঠিক আছে, প্রাণিশ্চ তুর্যাঞ্চ সেনাচ প্রাণী তুর্য সেনাহ তাসাম অঙ্গানি প্রাণী তুর্য সেনাঙ্গানি, মানে প্রাণ্যঙ্গানাম তুর্যঙ্গানাম সেনাঙ্গানাম দ্বন্দ্ব একবৎ ভবতি, মানে প্রাণী অঙ্গবাচক শব্দের যদি দ্বন্দ্ব সমাস করতে হয়, তাহলে কি করতে হবে, সেই দ্বন্দ্বকে সমাহারই হবে, একবৎ হবে মানে কি তার এক বচনেই প্রয়োগ হবে, এক বচনে প্রয়োগ হবে মানে কি সমাহার হবে। ঠিক আছে,
আর কি বলা আছে, তুরীয়। তুরীয় মানে হচ্ছে বাদ্যযন্ত্র। সেই বাদ্যযন্ত্র যন্ত্র তাদের যে অঙ্গবাচক শব্দ, তার যদি সমাস হয়, উদাহরণ এলে স্পষ্ট হবে, তারও কি করতে হবে, সেই সমাসও দ্বন্দ্ব একবচ হবে। আর সেনাঙ্গ, ঠিক আছে, যেমন রথিক, অশ্বারোহ ইত্যাদি সেনার অঙ্গ বিশেষ, তাদেরও সমাস করলে সেখানেও একবচই হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে, প্রাণ্যঙ্গ বাচকানাম দ্বন্দ্ব একবচ ভবতি, তার উদাহরণ পানিশ্চ পাদশ্চ। পানি হাত, পাদ মানে পা, তাদের প্রাণী অঙ্গবাচক তাদের যদি দ্বন্দ্ব সমাস করতে হয় তাহলে একপদ হবে, যেমন পানি পাদম, এক বচনেই হবে। এখানে কিন্তু পানি পাদৌ ইতর ইতর যোগ হবে না, ঠিক আছে। তুরীয়ঙ্গ বাচক বাদ্যযন্ত্র যেমন মার্দঙ্গিকশ্চ বৈণবিকশ্চ, ঠিক আছে। মার্দঙ্গিকশ্চ বৈণবিকশ্চ মানে মৃদঙ্গ যে বাজায় আর বীণা যে বাজায়, তাদের সমাস হলে এখানে একবচ ভাব হয়েছে, মার্দঙ্গিক বৈণবিকম। আর সেনাঙ্গদের যদি দ্বন্দ্ব হয় সেটাও একবচ হবে, যেমন রথিকশ্চ অশ্বারোহশ্চ ইতি রথিকাশ্বারোহম, ঠিক আছে। স্যার মার্দাঙ্গিকা বৈনবিকা মানে? বৈণবিক মানে হচ্ছে যে বীণা বাজায়, বৈণবিক। মার্দঙ্গিক মৃদঙ্গ। আচ্ছা, বংশী হবে না, মানে বাঁশি? হ্যাঁ, বংশী বাদক তাদেরকে কি বলে আমি জানি না। মৃদঙ্গ একটা আলাদা আলাদা একটা যন্ত্র, বাদ্যযন্ত্র। ঠিক আছে, তো এদের সমাস হচ্ছে একবচ হবে। হুম, এই হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসে, বিশেষ কিছু ছিল না, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের পাঠ শেষ হচ্ছে। এখন হচ্ছে প্রশ্ন আর আগের রিভিশন আমি একটু করে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমেই হচ্ছে কি ধরনের প্রশ্ন আসবে, প্রশ্ন বিষয়ে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের আগের পরীক্ষাতে আমরা সন্ধি বিষয়ে আমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এই 50 নম্বরের যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাতে শুধুমাত্র আমরা কারক প্রকরণ আর সমাস প্রকরণকে রাখবো, ঠিক আছে। কারক প্রকরণকে আর সমাস প্রকরণকে আশ্রয় করে আমরা করব। তো এখানে প্রথম হচ্ছে 20টা কোশ্চেন থাকবে 1 নম্বরের, যেখানে সূত্রের অর্থ জিজ্ঞেস করা হবে। কারক প্রকরণ আর সমাস প্রকরণের মধ্যে যে কোনো সূত্রের অর্থ জিজ্ঞেস করা যেতে পারে। কোনো পদ দিয়ে দিলাম, সেখানে কি সমাস আছে সেটা জিজ্ঞেস করতে পারি। এছাড়া অন্যান্য ছোট প্রশ্নের মধ্যে বিগ্রহ বাক্য জিজ্ঞেস করতে পারি আমি, এই সমাসে কি বিগ্রহ, ঠিক আছে, এই সমাস কি বিগ্রহ আছে, বা অলৌকিক বিগ্রহটা কি। এই ধরনের প্রশ্ন হচ্ছে 1 নম্বরের আসতে পারে। এছাড়াও 3 নম্বরের প্রশ্ন আসবে 30 নম্বরের, 10টা। সেখানে কি করতে হবে, কারক ও বিভক্তি নির্ণয়, ঠিক আছে। একটা বাক্য দিয়ে দেবো, সেই বাক্যে আন্ডারলাইন থাকবে, সেখানে কি কারক হয়েছে, কোন সূত্রের দ্বারা কি কারক হয়েছে, কোন সূত্রের দ্বারা কি বিভক্তি হয়েছে সেটা বলতে হবে, ঠিক আছে। আর হচ্ছে সমাস নির্ণয়ও থাকতে পারে, বিগ্রহ বাক্য বলা প্রশ্ন থাকতে পারে। সমাস নির্ণয় মানে একটা বাক্য বলে দিলাম, সেখানে কি সমাস আছে, তার বিগ্রহ কি, আর কোন সূত্রের দ্বারা সমাস হয়েছে সেটা লিখতে হবে। তার জন্য কি করতে হবে, সূত্রের অর্থ ভালো করে বুঝতে হবে যা পড়ানো হয়েছে, আর এখানে সূত্রের অর্থ মুখস্থও করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে আমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। এই প্রশ্ন থাকবে, ব্যাস, এর মধ্যে করলেই হবে। আর আগের প্রশ্ন পরীক্ষাতে, হ্যাঁ, আমাকে যারা আরেকবার করে খাতাগুলো পাঠাতে হবে। হ্যাঁ, সবাই খাতা অনেকেই পাঠায়নি, মানে পাঠিয়েছে
তারপরে ডিলিট হয়ে গেছে। আমি কিছু কিছু খাতা দেখেছি, বাকিরাও আরেকবার করে খাতা রিসেন্ড করে দিন আমাকে। सर ঠিক আছে? मेरा कॉपी मिला। হ্যাঁ হ্যাঁ, স্যার आपका मिल गया। কিসে পাঠাবো স্যার? হুম, স্যার কোন নাম্বারে পাঠাবো স্যার? আমার যে ফোন নাম্বার আছে আমাকে পাঠাবেন। আচ্ছা ঠিক হ্যাঁ। ঠিক আছে হুম। স্যার, যেটা থেকে এখন ক্লাস করছেন এইটা তো, এই নাম্বারটা তো? এটাতে নাম্বার দেখা যাচ্ছে কি? আমি যেটাতে মেসেজ গ্রুপে দিই, গ্রুপে আমার যে নাম্বারটা আছে ওই নাম্বারটাই, লাস্টে 88 আছে, আমার ওই একটাই নাম্বার। স্যার ডেটটা কবে হবে? হ্যাঁ 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 স্যার ঠিক আছে। কি? আচ্ছা ঠিক আছে স্যার, বলছি ডেটটা, ডেট। হ্যাঁ, এক্সাম ডেট কবে হবে স্যার আপনারা? একটু মানে পরের সপ্তাহে, মানে 10-এর পর করলে ভালো। 10-এর আমার কোনো অসুবিধা নেই, আপনারা যেদিন বলবেন সবার একমত হওয়া চাই, পরীক্ষা যেন পরে না নিতে হয়। सर यस सर आफ्टर 10। তা আপনারা তাহলে বলুন। আহ, বলছি আমি, যেমন 9 তারিখে দেওয়া যেতে পারে, মানে পরের সোমবার। 11 তারিখে দেওয়া যেতে পারে। এটার জন্য কোনো বিশেষ দিনের দরকার নেই, আপনারা যে টাইমে যেদিন ফাঁকা আছে সকলের সেদিনে দিতে পারেন। সোমবার বুধবারে দিতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে? হ্যাঁ স্যার, তাহলে ভালো হয় স্যার, অন্যদিন দিলে ভালো হয়। হ্যাঁ, অন্যদিন কবে যেদিন সবাই বলবে স্যার দেবো, তবে সোমবার বুধবার যদি নাও হয় ভালো হয় সেটা। হ্যাঁ, তাহলে সেটা আপনাদেরই বলতে হবে, আর আহ, বুধবারের মধ্যেই বলতে হবে। এ করলে হয় না তো? এখনই বলে নেওয়াটা ভালো, কারণ পরে স্যার আরো আগামী আগামী 13 তারিখ। 13। হ্যাঁ হ্যাঁ, 13 তারিখ কারোর অসুবিধা আছে? नो प्रॉब्लम सर। হুম, তাহলে 13 তারিখ হতে পারে। ঠিক আছে, তাহলে এটাই লক করছি। তাই তো নাকি? হ্যাঁ স্যার ओके এটাই। सर। 13 তারিখ সন্ধ্যে 7টা থেকে 9টা, 9:30টার মধ্যে আমাকে খাতা পাঠাতে হবে, তাই তো? ओके सर। হুম। सर 14 हो सकता है। হুম 14 सितंबर हो सकता है। क्या समझ में नहीं आ रहा है क्या? না স্যার, 13 তারিখ হলে 14 ভালো ले सकते হয়। हैं। ठीक से सुनाई नहीं दे रहा है, बोलिए एक बार। सर 14 को ले सकते हैं। समझ में नहीं आ रहा है क्या? স্যার রবিবার করলে ভালো হতো, যে কোনো একটা। সানডে? হ্যাঁ রবিবার যদি কারোর না অসুবিধা থাকে তাহলে 15 তারিখ রবিবার আছে, অথবা 8 তারিখ। না 8 তারিখ হবে না স্যার, 15 তারিখ। তাহলে हाँ सर 8 তারিখ না স্যার, পরের 15 তারিখ। ঠিক আছে, তাহলে 15 তারিখ হচ্ছে। হুম ओके सर। হুম 15 তারিখ। হ্যাঁ হ্যাঁ হুম তাহলে 15 তারিখ হলো। স্যার 7টা থেকে 9টা। হ্যাঁ, 7টা থেকে 9টা সন্ধ্যেতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পরীক্ষার বিষয়। হুম এখন কারক সমাস বা পুরো বিষয় নিয়েই কোনো আলোচনা করার অংশ, কোনো জায়গা, টপিক বোঝা যাচ্ছে না, এরকম কিছু আছে কি?
স্যার আমাদের কলেজে থিসিস চলছে তো কিছু ক্লাস পুনরায় শুনে যদি আপনাকে ইনবক্সে জিজ্ঞাসা করে নিই কোনো সমস্যা হবে কি? না, জিজ্ঞাসা করলে কোনো সমস্যা নেই, কিন্তু এরকম আগ্রহ করা উচিত নয় যে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। আচ্ছা, ওটা আশা করব না, ঠিক আছে। মুশকিল এখানেই হয়, ওটার জন্য অসুবিধা নয়। মুশকিল তখনই হয় যখন হচ্ছে আশা করা হয় যে এখনই আমি রিপ্লাই দেবো। মানে কোথায় কোন সময়ে হয়তো আমি ইউনিভার্সিটিতে আছি, কোথায় আছি, রিপ্লাই দিতে পারছি না, তো সেটা বুঝতে হবে যে এখন রিপ্লাই দিতে পারছি না, পরে দেবো। ঠিক ঠিক আছে, হয়তো ভুলেও যেতে পারি, তখন আরেকবার রিমাইন্ড করে দিতে হবে। ঠিক আছে, সেরকম ভাবে ভুলে যায় না হোয়াটসঅ্যাপে, কারণ আমি দেখি আর মেসেজ করিও। স্যার এরপরে যে একটা বলেছেন গ্রামার, ওটা কি হয়? মানে ওটা কোন লেভেল? এটা সেকেন্ড লেভেল? হ্যাঁ, আর একটা হয়, আমি দেখেছিলাম ওটা, কৃষ্ণগোপাল দা, কৃষ্ণগোপাল স্যার একজন আছেন, উনি পড়ান তদ্ধিত মানে ওটা স্যার কখন দিয়ে করানো হয় ওখানে? ওখানে অফলাইন নাকি না, এই না স্যার, অনলাইন অনলাইন। অনলাইন? হ্যাঁ। স্যার ওটা পুরোপুরি তদ্ধিত মানে পুরো প্রত্যয় জুড়ে, তাই তো? না আরো হ্যাঁ, কিছু হ্যাঁ, প্রত্যয় 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 জুড়েই ওটা। ওটাও কি 4 মাস না 6 মাস এরকমই কোর্স? হ্যাঁ, এরকমই। কিন্তু স্যার মহারাজ জি তো ওটা দেয়নি, কোনো দেখতে পাচ্ছি না, হয়তো হয়তো পরে হয়। আমি এখনো হয় কিনা জানি না, আগে তবে হতো। মহারাজের কাছে খোঁজ নিতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে পরীক্ষা বিষয়ে কারোর আর কিছু সন্দেহ নেই? কিরকম প্রশ্ন আসবে এগুলি পড়ে রাখলেই হবে। আর অবশ্যই মুখস্থ করা দরকার কিছু। স্যার ওটা বাংলাতে না সংস্কৃতেই লিখতে হবে? সংস্কৃতেই লিখতে হবে। এই যে আমি একটা স্যাম্পল দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ দেখেছি। আচ্ছা, এটা দেখিয়ে দিই। এই যে আহ, যদি আমি সমাস জিজ্ঞেস করি, যেমন কর্তৃকর্ণয়োঃ তৃতীয়া একটা সূত্র আছে, হুম, আছে কি না? হ্যাঁ। হুম। কর্তৃকর্ণয়োঃ তৃতীয়া। এখন কর্তৃকর্ণয়োঃ এখানে কি সমাস নির্ণয় করো। তাহলে এখানে এরকম ভাবে বলতে হবে, এখানে ইতর ইতর যোগ দ্বন্দ্ব সমাসঃ अस्ति, মানে অত্র এখানে এই সমাস আছে। তার লৌকিক বিগ্রহ কি, অলৌকিক বিগ্রহ কি, কোন সূত্রের দ্বারা সমাস হয়েছে, সূত্রের অর্থ। অতটা বলতে পারলে একদম 1 2 3 লাইন, 4 লাইন। ঠিক আছে, এরকম ভাবেই প্রত্যেকটা যদি সমাস জিজ্ঞেস করা হয়, তাহলে এখানে কি সমাস আছে, তার লৌকিক বিগ্রহ কি, অলৌকিক বিগ্রহ কি, কোন সূত্রের দ্বারা সমাস হয়েছে। যদি অর্থ নাও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই, বলতে পারলে খুবই ভালো। ঠিক আছে, এটা এরপরে টাফ হয়ে যাবে। হুম, অর্থটা বলতে গেলে বলছি যে একটু টাফ হয়ে যাবে। অর্থ না বলতে হলে চাপ হবে না অতটা। হ্যাঁ। তাহলে অর্থ বলার দরকার নেই। না, আমরা সব সময় তো ওই বাংলাতে পড়ে এসেছি, সংস্কৃতটা এই তো, হয়ে যাবে তার মানে, এই বাক্যটা মানে এটা বললে হয়ে যাবে। প্রত্যেকটা এইভাবেই করতে হবে, এইভাবেই। অত্র, যদি এখানে বহুব্রীহি হয় তাহলে অত্র বহুব্রীহি সমাসঃ अस्ति, अस्य লৌকিক বিগ্রহঃ ভবতি। যদি বহুব্রীহি সমাস হয়, যদি বহুব্রীহি সমাসের উদাহরণ কি আছে একটা, রাজপুরুষः। বহুব্রীহি।
আচ্ছা, চিত্রগুহু। চিত্রগুহু। তাহলে চিত্র অত্র বহুব্রী সমাসः अस्ति अस्य लौकिक विग्रहः भवति चित्राः गावः यस्य इति अलौकिक विग्रहः भवति चित्रजस् गोजस् इति अत्र अनेकमन्यपदार्थे इति सूत्रेण समाससंज्ञा भवति तस्य अर्थो सूत्रस्य अर्थो भुहि अनेकं सुबन्तं चार्थे विद्यमानं বা সমস্ত এরকম। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম। সহজেই একটা মুখস্থ করলে বাকিগুলো করা যাবে। হ্যাঁ? सर শুধুমাত্র एक दो एग्जांपल करवाइए ना तो हो जाएगा। প্র্যাকটিস। हाँ ঠিক আছে। কারক কারক প্রকরণে ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি আরো কিছু উদাহরণ দিয়ে। আগে কারকের কিরকম আছে, কারকের যেমন রামেনা বাণেনা হতহ বালি, এখানে রামেনা এখানে আন্ডারলাইন করা আছে, এর কারক বিভক্তি নির্ণয় কিভাবে করব? তাহলে বলতে হবে অত্র রামেনা ইত্যত্র, বা রামেনা अस्मिन् বাক্যে রামেনা ইত্যত্র কোন সূত্রের দ্বারা তৃতীয়া হয়েছে? কর্তৃকর্ণয়োঃ তৃতীয়া ইতি সূত্রেণ কর্তরি তৃতীয়া বিভক্তির अस्ति। কোন অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে? আর সূত্রের অর্থটা লিখে দিলাম, কর্তৃকর্ণয়োঃ তৃতীয়া। এখানেও যদি সূত্রের অর্থ না লিখি কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোন সূত্রের দ্বারা কোন অর্থে হয়েছে এটা বলতে হবে। যেমন পুত্রেণ সহ আগতঃ পিতা, পুত্রেণ এখানে আছে, তাহলে পুত্রেণ এখানে সহযোগে সহযুক্ত প্রধানে এই সূত্রের দ্বারা তৃতীয় বিভক্তি হয়েছে, সূত্রের অর্থ। ঠিক আছে, অথবা ভেঙে ভেঙেও বলা যেতে পারে যে अस्मिन् বাক্যে পুত্রেণ ইত্যত্র তৃতীয়া বিভক্তি अस्ति, अत्र तृतीया विभक्ति विधायकं सूत्रं भवति सहयुक्ते प्रधाने। ব্যাস, এরকমই আরো উদাহরণ হতে পারে। ओके सर। যেমন কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে কি হবে? কি বলতে হবে এখানে? বলতে হবে কি বিভক্তি আছে? তৃতীয়া বিভক্তি। ব্যাস। কি হবে? চতুর্থী বিভক্তি। তাহলে अस्मिन् वाक्ये शिवाय হুম इत्यर्थ चतुर्थी विभक्ति।
विभक्तिः अस्ति। হুম अत्र सम्प्रदाने चतुर्थी विधीयते। চতুর্থী বিদ্যতে। হুম विद्यते। হুম चतुर्थी विभक्ति विधायकं सूत्रं भवति। चतुर् चतुर् রুচ্যর্থার্থানাং ক্রিয়মাণাঃ না, ইতি। এই তো এখানে ভুল হয়ে গেল। রুচ্যের ধানাম প্রিয় মানহ, এর দ্বারা এখানে সম্প্রদান সংজ্ঞা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বলতে হবে অত্র শিবায় ইত্যত্র বা অস্মিন বাক্যে শিবায় ইত্যত্র সম্প্রদানে, একটা বাক্যেই বলে দিতে হবে। এখানে কিন্তু কোন সূত্রের দ্বারা কারক সংজ্ঞা হচ্ছে সেটাও বলতে হবে। সম্প্রদানে চতুর্থী বিভক্তি अस्ति। अत्र संप्रदान संज्ञा विधायकं सूत्रं हि रुच्यर्थानां क्रियमाणः इति। चतुर्थी विधायकं सूत्रं भवति হয়ে গেল। বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, যেটা বলে দিচ্ছি সেটা তো বোঝা যাবে, যে যেখানে বোঝার সেটা। মানে স্যার বিভক্তি বিধায়ক আর কারক সংজ্ঞা দুটোই লিখতে হবে, মানে যে যে এখানে যেমন বিধানগুলো। যেখানে যেখানে বুঝে প্রশ্ন দেখলেই বোঝা যাবে যে এখানে প্রশ্নকর্তা কি কি জানতে চাইছে। শিবায় রোচতে এখানে বিশেষ জায়গা, এখানে অবশ্যই সম্প্রদান সংজ্ঞা সূত্র কি সেটা জানতে চাইবে। ঠিক আছে, এরকম আরো যা পড়ানো হয়েছে, আরো অনেক উদাহরণ দেওয়া হয়েছে। এখন এগুলো হচ্ছে সহজ, বলে দিলে সহজ সঙ্গে সঙ্গে মনে হবে, কিন্তু এটা করতে দিলে কেউ পারবে না। ওইটাই তো মুশকিল। যখনই বলে দেওয়া হবে একটু, তখনই মনে হবে আহ কি সহজ, কিন্তু করতে দেওয়ার সময় পারা যায় না। এখন এখানে বলা হোক কি হচ্ছে এখানে বিল্বপত্রম, এখানে দ্বিতীয় স্যার বিল্লপত্র তো দ্বিতীয় বিধায়ক। দ্বিতীয় বিভক্তি হয়েছে কর্মে। কি করে কর্ম? প্রথমা বিভক্তি, রচনা ক্রিয়ার কর্ম হচ্ছে বিল্বপত্র। ও হ্যাঁ, হরয়ে রোচতে ভক্তিহি, ভক্তি কর্তা কর্ত্রী। এরকম আরো উদাহরণ যদি বলা হয়,
কি বিভক্তি আছে তো বোঝা যাচ্ছে। কোন এটা কি করণ, কিন্তু কোন সূত্রের দ্বারা বিভক্তি হয়েছে, একটু একটু বেশি কঠিন হয়ে গেল, বোঝা যাবে না আমি জানি, কিন্তু বলে দেওয়া উচিত। ষষ্ঠী সূত্রেতে আছে, ষষ্ঠী বিভক্তি অর্থ প্রকরণে আছে, এটা আমি ছেড়ে দিচ্ছি। এটা কি ষষ্ঠী চানা ধরে? না, ওখানে একটা বার্তিক ছিল, নিমিত্ত পর্যায় প্রয়োগে সর্বাসাম প্রায় দর্শনম, কিম নিমিত্তম কেন নিমিত্তেন কস্মৈ নিমিত্তায় ইত্যাদি ছিল। আচ্ছা ঠিক আছে, আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এটা আমি জিজ্ঞেস করছি মুখেই, আহ, মুখে উত্তর দিতে হবে। মানে বনে উপবসতি, এখানে বনে এখানে সপ্তমী কেন হলো, বাংলাতে বলতে হবে। আর প্রশ্নটা আমি কেন করলাম, এখানে বনে এই জায়গাতে কি বিভক্তি প্রাপ্ত ছিল? হুম, বনে এখানে কি বিভক্তি প্রাপ্ত ছিল? এই বাক্যের অর্থ কি? বনে বাস করে। শুধু এটাই? বনে উপবাস করছে। হ্যাঁ, উপবাস মানে মানে না খেয়ে যেটা। এই দুটার মধ্যে পার্থক্য কি? ও আচ্ছা, বনে উপবাস করছে আরেকজন, আর এখানে বনম উপবাসতি। হুম, মানে দুটো বাক্যের পার্থক্য কি? सर एक का मीनिंग हो गया है वन में रहना और एक को भूखा उपासना करना, भूखा रहकर उपवास करना। মানে না, না, বনের মধ্যে উপবাস আছে, মানে অনশন করছে। বনে উপবসতি এর অর্থ হচ্ছে বনে না খেয়ে আছে, হুম। আর বনম উপবসতি মানে বনে বাস করছে। ঠিক আছে? কোন সূত্রের দ্বারা এখানে কর্ম দ্বিতীয় হয়েছে? কর্ম হচ্ছে উপান্নধ্যান বসা। উপানবধ্যাং বসহ।
রামও এখানে কর্মসংজ্ঞা হয়েছে, দ্বিতীয় বিভক্তি হয়েছে। গ্রামম এখানেও কর্মসংজ্ঞা হয়েছে, দ্বিতীয় বিভক্তি হয়েছে। কোন সূত্রের দ্বারা বলতে হবে? স্যার এটা তো ওই গম ধাতুর উপস্থিতির জন্য হচ্ছে সপ্তমী না হয়ে দ্বিতীয়া হয়েছে, সূত্রের তো মনে নেই। কি এখানে রামম এখানে কর্মসংজ্ঞা কোন সূত্রের দ্বারা? রামের গ্রামে। স্যার কর্মণি দ্বিতীয়া। কর্মসংজ্ঞা। হ্যাঁ। अनभियते कर्मणि। हम्म अनभियते कर्मणि। नहीं, कर्मसंज्ञा सूत्र कौन सा है? अकथितं च। না। গতিবুদ্ধি সূত্র পড়ানো হয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ হয়েছিল, গতিবুদ্ধি প্রত্যয় গময়ে অবসান। লিজ প্রত্যয় আছে, এটা দেখেই তো বোঝা যাবে। গতিবুদ্ধি প্রত্যবসানার্থ গত্যর্থক ধাতু যোগে, যেটা অনিয়োজন্ত অবস্থাতে কর্তা, তার নিযন্ত অবস্থাতে কর্ম হচ্ছে। গ্রামম এখানে কর্তুরীপ্সিততমম কর্ম এর দ্বারা। ঠিক আছে, তো এই ধরনের হচ্ছে বিভক্তি অর্থ নির্ণয়। সমাসের ক্ষেত্রে এরকম থাকতে পারে, কোন সূত্রের পদও আমি কিন্তু দিতে পারি। সূত্রের যে কোনো পদও সেখানে কি সমাস আছে বলতে দিতে পারি। যেখানে একাধিক সমাস হয়েছে এরকমও জিজ্ঞেস করতে পারি। ঠিক আছে, যেখানে একাধিক সমাস হয়েছে, যেমন সূত্রেরই কোনো পদ হতে পারে। একটা ছিল না, এখানে সমাস বিভক্তি নির্ণয়। সেটা কি দ্বন্দ্ব সমাস হয়েছে? হ্যাঁ, দ্বন্দ্ব সমাস। কি বিগ্রহ? এরকম কি হতে পারে, হ্রস্ব কোষ্ঠ? আচ্ছা। ঠিক আছে।
ঠিক আছে, এই ধরনের আরো সমাস থাকতে পারে। এখানে দ্বন্দ্ব সমাস হয়েছে, বিগ্রহ হচ্ছে এটা, দ্বন্দ্ব সমাস হয়েছে, চার্থে দ্বন্দ্ব এই সূত্রের দ্বারা। ঠিক তেমনি আবার সূত্রের বিভিন্ন যে পদগুলো পড়ানো হয়েছে সেখান থেকেও দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে পরীক্ষার বিষয় হয়ে গেল। আরো যেমন উদাহরণ দেওয়া যেতে পারে, উম, এখানে কিভাবে হবে। হুম, বলতে পারা যাবে এটা? যাবে কি এটা বলতে পারা? স্যার এটা কি বহুব্রীহি হবে? হ্যাঁ, এখানে এই সকল জায়গাতে একটাই সমাস ছিল, এখানে একাধিক সমাস আছে। একাধিক সমাস বলতে আগে এখানে কি বলতে হবে, এখানে এটা হচ্ছে বহুব্রীহি গর্ভ দ্বন্দ্ব সমাস। যেমন আগে বহুব্রীহি সমাস হচ্ছে অধিহি পূর্বঃ তেষাং তে অধিপূর্বাহ। ঠিক আছে, এটা সূত্রটা কি বললেন? কোনটা সূত্র? স্যার এইটা সূত্রটা কি বললেন বহুব্রীটা? বহুব্রীহি গর্ভ দ্বন্দ্ব সমাস লিখে দিচ্ছি আমি, অধিপূর্বাহ। ঠিক আছে, তারপরে বা অধিপূর্বঃ यस्य येषान्ते অধিপূর্বাः, তারপরে অধিপূর্বাः চ সিং চ স্থা চ আস চ ইতি। বা এরকম প্রথমে এরকম অধিপূর্বাহ করা হবে, তারপরে হচ্ছে স্থিং চ স্থা চ আস চ ইতি সিং স্থা সহ। ঠিক আছে, তারপরে অধিপূর্বাহ
উচ্চতে সিং স্থাসহ ইতি অধি সিং স্থাসহ। কি সমাস হলো এখানে? তাহলে প্রথমে বহুব্রীহি সমাস হলো, ঠিক আছে, তারপরে দ্বন্দ্ব হলো, তারপরে তৎপুরুষ কর্মধারয়, ঠিক আছে, অতটা হয়েছে। তো এখানে এরকম ভাবে বলতে হবে। এটা একটু বেশি কঠিন, 3 ধরনের থাকবে না, 2 ধরনের, দুটি সমাস আছে এরকমই থাকবে, ঠিক আছে। অধিসিং স্থাসাম। বোঝা গেছে কিনা? সেটা প্রচুর চাপের, বোঝাতে যাচ্ছে কিন্তু প্রচুর চাপের। হ্যাঁ, এই ধরনের গুলো থাকবে না, এটা একটু বেশি মানে 2 সমাস, মানে এখানে 3 ধরনের সমাস হয়ে যাচ্ছে, 3 ধরনের থাকবে না, 2 ধরনের থাকবে। আরো সূত্রতে যেরকম আছে পদগুলি, তাছাড়াও সূত্র শুধুমাত্র নয়, এছাড়াও অন্যান্য উদাহরণও থাকবে, ঠিক আছে। এটা তার হচ্ছে, মানে স্যার কিছু বাংলাতে লিখতে হবে না, সব সংস্কৃতে? হ্যাঁ, সংস্কৃতে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সমাসের বিষয়ে হয়ে গেল, পরীক্ষার বিষয়ে। এখন যদি কোথাও কোনো অসুবিধা আছে তাহলে সেটা বলতে পারবেন, অথবা অন্য সময়েও জিজ্ঞেস করতে পারবেন। এখন যদি কারোর পড়া না আছে, পড়া না হয়েছে কিছু, ঠিক আছে, কারক সমাজ পুরোটা একবার রিভিশন দেবেন অন্তত, তারপরে অনেক কিছু বুঝতে পারবেন, যেটা বুঝতে পারছেন না আর কি। আমি আগের ক্লাসটা থাকিনি, ওটা শুনতে হবে, রেকর্ডিং তো কোনো শোনা হয়নি। হ্যাঁ, রেকর্ডিং শুনে যা কারক সমাসের পুরো বিষয়টা আগে একবার নিজে পুরোটা রিডিং পড়ুন, তারপরে বুঝতে পারবেন যে কোন জায়গাটা জিজ্ঞেস করতে হবে, কোন জায়গায় অসুবিধা আছে, তারপরে তখন জিজ্ঞেস করবেন, ঠিক আছে। এই যে এখানে সমাস জিজ্ঞেস করা যেতে পারে, ক্রোধদ্রুহ একটা পদ আছে, এখানে ক্রোধদুহের শাসুয়ার ফানাম, ঠিক আছে। তাহলে আজকে এখানেই রেখে দিচ্ছি, আর কিছু বিশেষ নেই। হুম, আচ্ছা স্যার। হুম, স্যার একটু সোজা সোজা দেবেন। হ্যাঁ 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 হ্যাঁ। আগের পরীক্ষাতে কি সব কঠিন ছিল প্রশ্ন? সহজেই ছিল। খুব সোজা ছিল। হ্যাঁ, এই সূত্রের অর্থটা থাকবে, এবারে অর্থটা একটু পড়তে মুখস্থ করতে হবে, অর্থ না। যেগুলো পড়িয়েছেন ওইখান থেকেই তো, মানে আর বাইরে থেকে নয় তো? না না, বাইরে থেকে কি করে দেওয়া হবে? যা পড়ানো হয়েছে, যে সকল সূত্রগুলো পড়ানো হয়েছে, সেই সকল সূত্রের অর্থগুলো মুখস্থ করবেন। এই অর্থাৎ সূত্রার্থ দেওয়া হয়েছে, সূত্রার্থটা মুখস্থ করবেন। মুখস্থ না করলে কিছুই মনে থাকবে না। আচ্ছা স্যার। হুম, তাহলে এখানেই রাখছি আজ। হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম।